নমস্কার। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের যে চ্যাপ্টারটা পড়াছিলাম ভাষার, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, তারই ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। সেখানে আমরা এর আগের ভিডিওতে আমরা ভারতীয় আর্যর যে তিনটি বিভাগ সেটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রাচীন ভারতীয় আর্যের অংশটি পড়েছি, এরপরে আমরা পড়ব হচ্ছে মধ্য ভারতীয় আর্য। এই মধ্য ভারতীয় আর্যের সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টাব্দ 900 পর্যন্ত। এই সময় পর্বকে কিন্তু আমরা মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হিসেবে পরিগণিত করেছি। এবং এই সময় থেকেই কিন্তু প্রাকৃত ভাষার বিস্তার ঘটে। প্রাকৃত ভাষার নানান শাখা আমরা কিন্তু খুঁজে পাবো। ঠিক আছে, তো আমি পড়া শুরু করছি। দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে যেমন সংস্কৃত আখ্যা দিলে ভুল হয়, তেমনি মধ্য ভারতীয় আর্য ভাষাকে শুধু প্রাকৃত বললেও সেই একই ভুল হয়। যাই হোক, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কি? অশোকের শিলালিপি। ভীষণ ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো। এছাড়াও এ পর্বে হিনজানপন্থী বৌদ্ধদের ব্যবহৃত বৌদ্ধ সংস্কৃত এবং পালি ভাষা দেখা দিল। এই সময়ে কিন্তু দেখা দিল কি? বৌদ্ধদের ব্যবহৃত বৌদ্ধ সংস্কৃত এবং পালি ভাষা। সাধারণ মানুষের মুখের ভাষার অবলম্বনে শিলালিপিগুলি লেখা হয়েছিল বলে একদিকে প্রাকৃত যেমন ছিল জনসাধারণের মুখের ভাষা অবলম্বনে সাধারণ মানুষের মুখের ভাষা অবলম্বনে শিলালিপিগুলো লেখা হয়েছিল বলে একদিকে প্রাকৃত যেমন ছিল জনসাধারণের মধ্যে বহুল প্রচলিত মুখের ভাষা, অন্যদিকে ধর্ম সাহিত্যের ভাষা হিসেবে ছিল হচ্ছে বৌদ্ধ সংস্কৃত ও পালি। মানে প্রাকৃতটা কিন্তু জনসাধারণের মধ্যে বহুল প্রচলিত মুখের ভাষা হিসেবেই কিন্তু প্রচলিত ছিল, এবং ধর্ম সাহিত্য যে রচিত হতো যে ভাষায় সেই ভাষা ছিল কি? বৌদ্ধ সংস্কৃত এবং পালি ভাষায়। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের একটি রূপ হলো পালি। ঠিক আছে, হিনজানি বৌদ্ধরা বৌদ্ধদেবের বাণী যে ভাষায় প্রচার করেছিলেন তাই পালি ভাষা। পালি কোনো বিশেষ অঞ্চলের কথ্য ভাষা ছিল না, মার্জিত সাহিত্যিক ভাষা হিসেবেই কিন্তু পালির উদ্ভব। কিন্তু কোনো প্রাকৃত ভাষার আধারে পালি ভাষা গড়ে উঠেছিল তা বিতর্কিত বিষয়। বুদ্ধদেব যেহেতু মগধের লোক ছিলেন, সুতরাং অনেকে আন্দাজ করেছেন যে মাগধী প্রাকৃতের থেকেই পালির জন্ম। আবার অনেকে অর্ধ মাগধী থেকে গিরনার প্রশস্তির ভাষার সঙ্গে সাদৃশ্য হেতু উজ্জয়িনীর ভাষারূপে দক্ষিণ পশ্চিম ও প্রাচ্য মধ্যার মিলনে পালির উৎপত্তি বলে মনে করেন। সুকুমার সেন মনে করেছেন যে পালি নামটি সিংহলি বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ ঘোষের দেওয়া। বুদ্ধদেব যে ভাষায় তার বাণী প্রচার করেন সেই ভাষাটিকেই বলা যেতে পারে পালির প্রাথমিক রূপ। পালি ভাষা হলো সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি একটি স্তর। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে যে এই পালি ভাষা নিয়ে সুকুমার সেন মনে করেন কি যে পালি নামটি সিংহলি বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ ঘোষের দেওয়া। ঠিক আছে, বুদ্ধদেব যে ভাষায় তার বাণী প্রচার করেন সেই ভাষাটিকেই বলা যেতে পারে পালির প্রাথমিক রূপ। পালি ভাষা হলো সংস্কৃত এবং প্রাকৃতের মাঝামাঝি একটি স্তর। ঠিক আছে, পালি ভাষায় রচিত নিদর্শনগুলোর মধ্যে বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলো, বিশেষত ত্রিপিটক এবং বুদ্ধের জীবন কাহিনী নিয়ে লেখা জাতকের গল্প উল্লেখযোগ্য। শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। সুত্তনিপাত ও থের গাথা পালি ভাষায় লেখা উৎকৃষ্ট কবিতা সংকলন। ঠিক আছে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে পালি ভাষা হচ্ছে কি যে সংস্কৃত এবং প্রাকৃতের মধ্যবর্তী একটি স্তর। ঠিক আছে, মধ্য ভারতীয় আর্য ভাষার ব্যাপ্তি প্রায় 1500 বছর, এবং এই দীর্ঘ সময়কাল জুড়ে স্বাভাবিক নিয়মে এই পর্বে আর্য ভাষায় নানা স্থানিক বা আঞ্চলিক বৈশিষ্ট্য ফুটে উঠতে থাকে। যেমন 100 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে দেখো পালির 5টি আঞ্চলিক রূপ পাওয়া যায়। কি কি? প্রাকৃতের দেখো কি কি: মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং অর্ধ মাগধী প্রাকৃত। এই প্রাকৃতের এই 5টি আঞ্চলিক রূপ কিন্তু আমরা পাচ্ছি কোন সময় পড়বে? 100 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে। এগুলোর মধ্যে মহারাষ্ট্রী প্রাকৃত আদর্শ প্রাকৃত হিসেবে নাটকে বা কাব্য কবিতায় ব্যবহৃত হতে দেখা যায়। পূর্ণাঙ্গ সাহিত্য রচনার নিদর্শন হিসেবে হালের গাথা সত্যসই, প্রবর্ষণের সেতুবন্ধ, বাকপতি রাজের গৌড়বহর কথা বলতে পারি।
এই সাহিত্যিক প্রাকৃতগুলির মধ্যে ষৌড়সেনী সবচেয়ে প্রাচীনতা ধর্মী। পশ্চিম ভারতের মথুরা, দিল্লি, মিরাট অঞ্চলের প্রচলন ছিল। তাহলে কি বলা হচ্ছে যে ষৌড়সেনী প্রাকৃত হচ্ছে কি সব থেকে প্রাচীন ধর্মী আর কি, সব থেকে প্রাচীন আঞ্চলিক রূপ প্রাকৃতের, যেটা মূলত মথুরা, দিল্লি, মিরাট এই সমস্ত অঞ্চলে প্রচলিত ছিল। সংস্কৃত নাটকে শিক্ষিত রমণী রাজপুরুষের সংলাপে ষৌড়সেনী প্রাকৃত ব্যবহৃত হতো। পৈশাচী প্রাকৃতের উৎস সম্ভবত উত্তর পশ্চিম ভারত হলেও পরবর্তীকালে মধ্য ভারতেও কিন্তু এর প্রচলন ছিল। পৈশাচী প্রাকৃতের সাহিত্যিক নিদর্শন খুব একটা বেশি নেই। মাগধী প্রাকৃতের নামের মধ্যে মগধের উল্লেখ থাকে, মনে হয় যে এই ভাষা পূর্ব ভারতে প্রচলিত ছিল। এর প্রাচীনতম নিদর্শন আছে সুতনুক প্রত্নলিপিতে, খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো। অর্ধমাগধীর ব্যবহার জৈন ধর্ম সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে অনেকে জৈন প্রাকৃত বলেন একে, এবং এই কারণে এর কোনো ভৌগোলিক সীমারেখাও ছিল না। কিন্তু তবু এর উৎস হিসেবে লখনৌ, অবধ এই অঞ্চলগুলোকে মনে করা হয়। ঠিক আছে, এর পরবর্তীকালের স্তরকে অপভ্রংশের স্তর বলা হয়। মানে এই প্রাকৃতের যে পরবর্তী প্রাকৃতের 5টা আঞ্চলিক রূপ আমরা পেলাম, এই 5টা আঞ্চলিক রূপ আবার বিবর্তিত হয়, এবং সেই বিবর্তিত অংশে আমরা দেখি আরো 5টি এই পরবর্তী যে স্তর, প্রাকৃতের পরবর্তী স্তরটির নাম হচ্ছে কি অপভ্রংশ। দেখো কি বলা হচ্ছে, এর পরবর্তী স্তরকে অপভ্রংশের স্তর বলা যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সবকটি প্রাকৃতেরই পরবর্তী পরিণতি হলো কি অপভ্রংশ। মানে এই 5টি আঞ্চলিক রূপই পরবর্তী স্তরের অপভ্রংশ রূপে কিন্তু এদের বিবর্তন হয়। অর্থাৎ ষৌড়সেনী প্রাকৃত থেকে তৈরি হয় কি ষৌড়সেনী অপভ্রংশ, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে তৈরি হয় মহারাষ্ট্রী অপভ্রংশ, মাগধী থেকে মাগধী অপভ্রংশ, অর্ধমাগধী থেকে অর্ধমাগধী অপভ্রংশ, পৈশাচী প্রাকৃত থেকে পৈশাচী অপভ্রংশ। ঠিক আছে, আবার অপভ্রংশের পরবর্তী বিবর্তনের স্তরের নাম হচ্ছে কি অপভ্রষ্ট বা অবহট্ঠ, এবং সেখানেও এই 5টি প্রাকৃতের অপভ্রংশের যে 5টি আঞ্চলিক রূপ তা কিন্তু অবহট্ঠ স্তরে উপনীত হয়। ঠিক আছে, আবার অনেক স্তরকে এক করে দেখেছেন, মানে এই অপভ্রংশ এবং অবহট্ঠ একই, তাদের কোনো আলাদা স্তর নেই। ঠিক আছে, এই পর্যায়ে এসেই কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষার কাল শেষ হচ্ছে। ঠিক আছে, এরপরেই শুরু হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। এই নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হচ্ছে কি 900 খ্রিস্টাব্দ থেকে একেবারে আজ পর্যন্ত, মানে এখন পর্যন্ত। সুতরাং বোঝাই যাচ্ছে যে নব্য ভারতীয় আর্য ভাষা বলতে কোনো একটি ভাষা বোঝায় না, বরং মধ্য ভারতীয় আর্য ভাষার শেষতম স্তরে যে আঞ্চলিক রূপগুলো ফুটে উঠেছিল 9ম শতকে, সেখান থেকেই ক্রমে জন্ম নিয়েছে কি অনেক আধুনিক ভাষাগুলো, যেগুলো ভারতে প্রচলিত। যেমন পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে জন্ম নিল সিন্ধি, পশ্চিমা ও পূর্বী পাঞ্জাবি। সিন্ধি ভাষা ভারতের কচ্ছ অঞ্চলে প্রচলিত, লিপি কোথাও আরবি ফার্সি, কোথাও লন্ডা। পূর্বী পাঞ্জাবি পূর্ব পাঞ্জাব ও দিল্লি অঞ্চলে প্রচলিত। শিখদের মূল ধর্মীয় গ্রন্থ সাহিব এই পূর্বী পাঞ্জাবি ভাষায় গুরুমুখী লিপিতে লেখা। পশ্চিম পাঞ্জাবের ভাষা, এর আরেক নাম লহন্দি। ঠিক আছে, মহারাষ্ট্র প্রাকৃত অপভ্রংশ থেকে এসেছে কি মারাঠি ও কোঙ্কনি। মারাঠি প্রচলিত হচ্ছে মহারাষ্ট্র, কোঙ্কনি গোয়ায়। মারাঠি আর কোঙ্কনি দক্ষিণ ভারতের দুটি গুরুত্বপূর্ণ আর্য ভাষা। ষৌড়সেনী প্রাকৃত থেকে জন্ম নিয়েছে কি নেপালি, কুমায়ুনি, গাড়োয়ালি। হিমালয়ের কোলে পাহাড়ি গ্রামগুলো এই ভাষাগুলি প্রচলিত। ঠিক আছে, মধ্য ভারতীয় কথ্য, হিন্দুস্তানি, ব্রজ ভাষা, কনৌজি, বুন্দেলি ও বন্দারু এই 5 ভাষারও উদ্ভব ষৌড়সেনী প্রাকৃত উপভ্রংশ থেকে। ঠিক আছে, এগুলো অত ডিটেল দরকার নেই, মোটামুটি কিছু নাম মনে রাখলেই কিন্তু তোমাদের চলবে। এরপর আমরা চলে আসি অর্ধমাগধী। অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে 3টে নব্য ভারতীয় আর্য ভাষার আবির্ভাব ঘটে। তিনটে কি অবধি, বাঘেলি এবং ছত্তিশগড়ি। এই 3টিকে একত্রিত করে পূর্বী হিন্দিও বলা হয়। ঠিক আছে,
এরপরে দেখো মাগধী অপভ্রংশ। এই মাগধী প্রাকৃত অপভ্রংশ হচ্ছে আমাদের সব কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, কেননা এই মাগধী অপভ্রংশ প্রাকৃত অপভ্রংশ থেকেই কিন্তু বাংলা ভাষার জন্ম হয়েছে, ঠিক আছে। এবং আমাদের প্রতিবেশী ভাষাগুলো এসেছে কিন্তু এই মাগধী অপভ্রংশ থেকেই। মাগধী ভাষাগুলিকে আবার দুটি শাখায় বিভক্ত, একটি পূর্বী একটি পশ্চিমা। পশ্চিমা শাখা থেকে এসেছে বেনারস, রোহতাস, সাসারাম প্রভৃতি অঞ্চলের প্রচলিত ভাষা কি কি? ভোজপুরি। পাটনা, গয়া, মুঙ্গের, হাজারিবাগের ভাষা মগহী এবং ভাগলপুর, মুজফ্ফরপুর অঞ্চলের মৈথিলি ভাষা। অর্থাৎ পশ্চিমা শাখা থেকে এসেছে কি তিনটে ভাষা, মগহী, ভোজপুরি এবং মগহী এবং মৈথিলি, ঠিক আছে। এবং পূর্বী শাখা থেকে এসেছে আসাম আর ওড়িশার অহমিয়া এবং ওড়িয়া ভাষা এবং অবশ্যই বাংলা ভাষা, যা পশ্চিম বাংলা, ঝাড়খণ্ড, বিহার, আসামের কিছু অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রভাষা হিসেবে প্রচলিত। আনুমানিক 900 খ্রিস্টাব্দকে যদি বাংলা ভাষার জন্মসাল ধরি, তাহলে আজ বাংলা ভাষার বয়স 1000 বছরেরও বেশ কিছু বেশি, ঠিক আছে। তো এভাবেই কিন্তু বাংলা ভাষার জন্ম হলো। আমরা এই অবধি পড়লাম। তো কিভাবে তোমাদের বাংলা ভাষার জন্ম হলো এই পর্বটা যদি ধরা হয়, তাহলে কিন্তু এভাবেই আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে। মানে অর্থাৎ প্রাকৃতের 5টা আঞ্চলিক রূপ থেকে শুরু করে প্রাচীন ভারতীয় আর্যের স্তরে প্রাকৃতের জন্ম হলো, তারপরে মধ্য ভারতীয় আর্যের স্তরে তার 5টি আঞ্চলিক রূপ গড়ে উঠলো এবং সেগুলি অপভ্রংশ এবং অবহট্ঠ স্তর পেরিয়ে যখন নব্য ভারতীয় আর্য ভাষার সময় পর্বে প্রবেশ করলো, তখন সেখান থেকেই কিন্তু আধুনিক ভাষাগুলির বিবর্তনের ফলে আধুনিক ভাষার জন্ম হয়। এবং তারই মাগধী প্রাকৃত অপভ্রংশের রূপেরই দুটো ভাগ, পশ্চিম এবং পূর্বী, তারই পূর্বী শাখার থেকেই কিন্তু বাংলা ভাষার জন্ম হয়েছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু বাংলা ভাষার জন্ম হলো। আমরা এই অবধি পড়ছি, পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নমস্কার।